একটা দেখা হতে পারে কলকাতা ডার্বি, আবার বড় ম্যাচ আইএফএ শিল্ড। আগের বারের মতো আবার কিন্তু সেপ্টেম্বরে স্টার্ট হবে। টোটাল 6টা দল নিয়ে কিন্তু আইএফএ শিল্ড হবে। সেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান থাকবে, সঙ্গে আই লিগ আইএসএল থেকে আরো 3টে টিম থাকবে। টোটাল 6টা টিম নিয়ে আইএফএ শিল্ড এবার অনুষ্ঠিত হবে। আগের বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান, ইস্ট বেঙ্গল সবাই কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তাহলে দেখা হতে পারে মোহনবাগানে কিন্তু আবার সেই কলকাতা ডার্বি, মোহনবাগানে বদলার ম্যাচ, মোহনবাগান বদলা নিতেই পারে আইএফএ শিল্ডে। সব থেকে বড় বিষয় হচ্ছে, দেখুন আগস্ট মাসে, এখন আগস্ট মাস চলছে, ডুরান্ড কাপ শেষ হয়ে গেছে, ওইদিকে আইএসএল শুরু হবে 10ই অক্টোবর। মাঝখানে একটা বড় গ্যাপ, এই গ্যাপের ঠিক মাঝখানে আইএফএ সিল করাতে চাইছে। এইবার আইএফএ সিল করালেও কিন্তু প্রথম সারির দল কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল নামাতে পারবে না। যদি নামাতে পারে তাহলে ডার্বি ম্যাচের পর হবে। ভেন্যু হচ্ছে বারাসাত, কিশোর ভারতী আর যুব ভারতী। যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল যদি ফাইনাল হয় তাহলে কিন্তু যুব ভারতে খেলা সবাই দেখতে পারবে। এবার তার আগে প্রবলেম হচ্ছে, দেখুন ইন্ডিয়া অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, ইন্টারন্যাশনাল ব্রেক আছে, সেখানে ইন্ডিয়া কিন্তু পানামার সঙ্গে খেলবে, ব্রাজিলের সঙ্গে খেলবে, কেপ ভের্দে এখন ঠিক নেই, খেলতে পারে নাও খেলতে পারে, এরকম অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তাহলে ফার্স্ট টিমের প্লেয়ার কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল নামাতে পারবে না। তাই আইএফএ চাইছে যে ব্রাজিল ম্যাচের পর 4 তারিখ বা 5 তারিখ এই কলকাতা ডার্বিটা করাবার ইচ্ছা। তাহলে মোহনবাগান, ইস্ট বেঙ্গলে ফুল টিম এই আইএফএ শিল্ডে খেলাতে পারবে। আর আইএফএ শিল্ড কিন্তু আর একটা প্রি সিজন টুর্নামেন্ট হতে চলেছে। কেন মাঝখানে এত গ্যাপ, যেখানে অন্যান্য টিমরা কিন্তু বাইরের টিমের সঙ্গে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ম্যাচ খেলে, বা কলকাতার আরো ছোট ছোট দল তাদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে, সেখানে প্র্যাকটিস ম্যাচ না খেলে আইএফএ শিল্ড দিয়ে কিন্তু ভালোভাবে এই টুর্নামেন্টটা ভালোভাবে কাজ করতে পারে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল দুই প্রধান, আর ইস্ট বেঙ্গল এএফসি রয়েছে, কিন্তু মোহনবাগানের সেরকম ম্যাচ নেই আইএসএল বাদে মাঝখানে। তাই আইএফএ শিল্ডটা কিন্তু গুরুত্ব দিয়ে মোহনবাগানের খেলা উচিত। আর যে বদলা, যে ইস্ট বেঙ্গল যে 4 গোল মেরেছে মোহনবাগানকে, তার বদলা কিন্তু আইএফএ শিল্ডের ফাইনালে নেওয়া যেতে পারে, যদি মোহনবাগান, ইস্ট বেঙ্গল আবার ফাইনালে ওঠে। দেখা যাক কি হয়। এইবার আসি হচ্ছে দিল্লি এফসি। দিল্লি এফসি কিন্তু তাদের নতুন একটা ফরেনার কিন্তু সাইন করিয়ে নিল। সে একটা প্রপার নম্বর 9, নাম হচ্ছে এনরিকে জুনিয়র, নাইজেরিয়ার স্ট্রাইকার, এজ হচ্ছে 23, খুবই ইয়ং প্লেয়ার। তার কিন্তু দূর থেকে একটা লং রেঞ্জের শট আছে, স্পিড রয়েছে, টার্ন টুইস্ট আছে। তাই ভালো একটা সাইনিং কিন্তু দিল্লি এফসি করে ফেলেছে। দেখা যাক এই প্লেয়ারটা কতটা কার্যকর হয়। মার্কেট ভ্যালু রয়েছে 1,20,00,000 টাকা। অনেকদিন পর আইএসএল টিমরা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু নাইজেরিয়ান প্লেয়ারের কালো চামড়ার দিকে কিন্তু যাচ্ছে। সেটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল কেন করছে না আমি জানি না। ইস্ট বেঙ্গল করেছে, ইফিয়ং এর মতো প্লেয়ারকে নিয়েছে, মোহনবাগান কেন করছে না আমি জানি না। কালো চামড়া কিন্তু ভালো সার্ভিস দেবে এই কলকাতার দুই প্রধানকে। দেখা যাক এই দিল্লি এফসির এই সাইনিংটা কেমন কেমন হতে পারে বা কেমন হতে চলেছে। এবার ব্যাঙ্গালোর এফসি কিন্তু তারা একটা কিন্তু ডিফেন্ডার সাইন করে নিয়েছে। তার উচ্চতা হচ্ছে 6 ফুট 5 ইঞ্চি, নাম হচ্ছে মেনো কোচ, টপ ক্লাস নেদারল্যান্ডের ডিফেন্ডার। এরিয়াল বলে কিন্তু বিট করা কিন্তু খুবই চাপ। এটা কিন্তু একটা ভালো দিক যে ব্যাঙ্গালোর এফসিও আস্তে আস্তে ভালো টিম করছে। এই বছর আইএসএল কিন্তু ফুল ফেসে কিন্তু আইএসএল হতে চলেছে। কারণ দেখবেন অপোনেন্ট যে টিমগুলো রয়েছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল ছাড়াও ব্যাঙ্গালোর এফসি সবাই কিন্তু ভালো ভালো টিম করছে। শুধুমাত্র চার্চিল ব্রাদার্স কিন্তু আমার একটু সংশয় রয়েছে, বাদ বাকি কিন্তু সবাই কিন্তু ভালোভাবে কিন্তু টিম বিল্ড আপ করছে। এটা কিন্তু আইএসএল এর জন্য কিন্তু খুবই ভালো দিক। আইএসএল আবার ফুল ফেসে আবার শুরু হবে। লাস্ট আছে আইএসএল এর ব্রডকাস্টিং রাইটস কি হবে, আইএসএল কোথায় দেখা হতে পারে। ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য খুবই ভালো খবর যে আইএসএল কিন্তু এবারে ইউটিউবে ফ্রিতে দেখতে পারবেন। এখন অব্দি তাই দিকে এগোচ্ছে। গুগল আর ইউটিউব কিন্তু এএফএফ একটা প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে এই বছর আইএসএল তারা ফ্রিতে দেখাবে। এবার এইখান থেকে যে রেভিনিউ উঠবে, সেই রেভিনিউর 50 বা 60% টাকা তারা এএফএফ কে দেবে। এবার দেখা যাক এএফএফ কি এই শর্তে রাজি হয়। আমার মতে বলে কিন্তু এএফএফ এই শর্তে রাজি হওয়া উচিত। কেন ভারতীয় ফুটবলের যা কন্ডিশন, সেই কন্ডিশনে কোনো ভালো ব্রডকাস্টিং রাইটস ফ্যান কোড বাদে আর কিন্তু সেরকম কেউ কিন্তু ইচ্ছা প্রকাশ করছে না যে আইএসএল এ কিনবে বা আইএসএল ব্রডকাস্টিং দেখাবে, আইএসএল টাকে দেখাবে। তাই ইউটিউব কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে। এবার দেখা যাক ফাইনালি এএফএফ কি চাইছে। এএফএফ এর কিন্তু এটা লাভ হবে যদি আমি ধরুন কথার কথা বলছি 1 লাখ বা 2 লাখ লোক এই ম্যাচ দেখছে আইএসএল,
সেখান থেকে যদি ইউটিউব অ্যাড দেবে সেখান থেকে যদি সারা বছরের শেষে আইএসএস এর যদি 40 থেকে 50 কোটি টাকা একটা লাভ হয়, সেখান থেকে কিন্তু এআইএফএফ 20 থেকে 25 কোটি টাকা কিন্তু পেতে পারে। আমাদের আইএসএল এর যে টুর্নামেন্টের যে টিমগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু চাইছে যে ইউটিউবে তারা এই খেলাটা দেখাতে চাইছে। আর ইদানিং কেন এই ইউটিউব আর গুগল এটা চাইছে, কেন ফিফা আর হচ্ছে গুগল চাইছে যে ফুটবলটাকে আরো অন্য লেভেলে নিয়ে যাক, ফুটবলের জনপ্রিয়তা আরো পাক। যেই দেশে ব্রডকাস্টিং প্রবলেম বা ফুটবল একটু পিছিয়ে আছে সেই দেশে ইউটিউবের মাধ্যমে কিন্তু নতুন ভাবে আবার ফিরে আসা, ফুটবলটাকে আরো বেশি করে লোকেদের মাঝখানে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা ফিফার ভালো উদ্যোগ। শুধুমাত্র ভারতে নয়, এটা কিন্তু আরো অন্য দেশেও এইটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে চলেছে। দেখা যাক ফাইনালি কি হতে চলেছে। এএফএফ কি চাইবে যে ইউটিউবের হাতে দিতে ব্রডকাস্টিং রাইটসটা? দেখা যাক ফাইনালি কি হয়। এই অবধি যদি আমার ভিডিও দেখে নাও, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকন ক্লিক করে রাখো আইএস এর নতুন আপডেট পাওয়ার জন্য। Over the edge